এই সমস্ত অপকর্ম করে সময় নষ্ট করছেন। ভাবছেন সময় নষ্ট হতে হতে কিছু সাক্ষী মরে যাবে, কিছু লোক মরে যাবে, তারপর আমরা বলবো কই আমার তো কিছু হলো না। এই যে অনুমতি দিচ্ছেন না, এটাই তো প্রাথমিকভাবে প্রমাণ করে যে সরকার নিজে এই দুর্নীতিগুলো পরিচালনা করেছেন। তাহলে সরকার তো সবার উপরে, তার যদি কোনো অফিসার অপরাধ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকার তো উদ্যোগী হবেন। এ রাজ্যে উদ্যোগী হচ্ছেন না। শিক্ষা দুর্নীতি বলুন এবং এই যে আপনি অভয়ার কাণ্ড বলুন, এরা কোনোটাই কোনো দুর্নীতির ক্ষেত্রে যে সমস্ত অফিসাররা যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হোক এটা কার্যকর করতে চাইছেন না। তারা ভয় পাচ্ছেন যে আইনি ব্যবস্থা নিলে পরে আরও অনেক অনেক পর্দা ফাঁস হয়ে যাবে। তদন্ত হওয়ার ফলে এই সত্যটা সামনে এসেছে, কিন্তু তদন্তের কথা শুনলেই আমি পয়সা খরচা করে যাচ্ছি আদালতে, এখান থেকেই কিন্তু প্রাথমিকভাবে প্রমাণ হয় যে আমি দোষী। এই সময় কোনো মন্ত্রীকে ধরে শান্তিকে ধরে তো কিছু করা যাবে না। এখন একটা বিচার প্রক্রিয়ার মধ্যে এসে গিয়েছে। যদি সিবিআই না দিতে পারেন তাহলে বুঝতে হবে যে সিবিআই তার কাজ করলো না, এবং আমাদের সমস্ত দেশের কাছে একটা দৃষ্টান্ত হয়ে যাবে যে ভারতবর্ষের তদন্তকারী সংস্থারা তারা সঠিকভাবে তদন্ত করে রিপোর্ট জমা দিতে পারে না। ব্যর্থতা, এটা গোটা সরকারের প্রশাসনিক ব্যর্থতা হবে। নিয়োগ দুর্নীতি মামলায় সেখানে চার্জশিট যে প্রকাশিত হয়েছে সেখানে লিপস অ্যান্ড বাউন্সের নাম উঠে এসেছে। কালীঘাটের কাকু বা সুজয়কৃষ্ণ ভদ্র, তিনি সশরীরে তার আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল, তিনি দেননি। তাহলে এই যে লিপস অ্যান্ড বাউন্সের যে মামলা বা কালীঘাটের কাকুর ভবিষ্যৎ আগামী দিনে কি হতে পারে? তদন্তকারী সংস্থার দায়িত্ব হচ্ছে হেফাজতে নেওয়া। আমি জানি না তিনি হেফাজতে আছেন কিংবা নেই। আদালতের কাছে সমস্ত তথ্য নথি তারা জমা দিয়েছেন। এখন ট্রায়াল শুরু করতে গেলে প্রত্যেককে আদালতে সশরীরে হাজির হতে হবে, এটা আইনি বাধ্যকতা। এবং সে আইনকে কার্যকর করার জন্য কী করা পদক্ষেপ নিতে হয় সেটা আদালতও ভালো জানেন, তদন্তকারী সংস্থারাও ভালো জানেন। সেখান থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। যদি পালিয়ে যাওয়ার রাস্তা দেওয়া হয় তাহলে বুঝতে হবে এরা আইনকে অমান্য করছেন, সংবিধানকে অমান্য করছেন। লিপস অ্যান্ড বাউন্সের যিনি সিইও এবং লতা বন্দ্যোপাধ্যায়, রুজিরা বন্দ্যোপাধ্যায়, তাদের কি আগামী দিনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে? সবাইকে নিশ্চয়ই জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জিজ্ঞাসাবাদ তো করা হয়েছে ইতিমধ্যে। অভিষেক ব্যানার্জি তো গিয়েছিলেন সুপ্রিম কোর্ট, যাতে জিজ্ঞাসাবাদ না করা হয় সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছেন। জিজ্ঞাসাবাদ করতে হবে, এদের মারফত আরও অনেক সূত্র বার করতে হবে। এই সমস্ত দুর্নীতির টাকা ঘুরে ফিরে ওই হরিশ্চার্জি স্টেটে ঘুরে বেরিয়েছে। লিপস অ্যান্ড বাউন্স বলুন আর যাই বলুন, এই কথা প্রথম দিন থেকে যে কথা আমরা বলছি, আজকে তদন্ত হওয়ার ফলে এই সত্যটা সামনে এসেছে। এই তদন্তকেও আটকাবার জন্য বহুধা চেষ্টা হয়েছে। আমি একটা কথা বলি, জানি না আপনারা সহমত হবেন কি না। আমি যদি মনে করি আমি নির্দোষ, আমার বিরুদ্ধে 1000 লোক তদন্ত করুক না, কি যায় আসে। কিন্তু তদন্তের কথা শুনলেই আমি পয়সা খরচা করে যাচ্ছি আদালতে, এখান থেকেই কিন্তু প্রাথমিকভাবে প্রমাণ হয় যে আমি দোষী। সেই মানসিকতা থেকে আমাদের এগোতে হবে, তদন্তকারী সংস্থাকে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় যে অভয়ের মা বাবা তারা আবারও পথে নেমেছেন। বিচার এখন কোন পর্যায়ে সেটা তারা নিজেরাও কেউ জানতে পারছেন না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে দুর্নীতি সংক্রান্ত মামলায় যেখানে সন্দীপ ঘোষের নাম রয়েছে, পাশাপাশি আরও 5 জনের নাম রয়েছে আশিস পান্ডে সহ, তো তাদেরকে মানে যে ছাড়পত্র রাজ্য সরকারের দেওয়ার, সেই ছাড়পত্র এখনও কিন্তু পায়নি। তো এই পরিস্থিতিতে মানে এই পুরো পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন? রাজ্য সরকার নিজেই তো দুর্নীতি করেছেন, স্বভাবতই তিনি তার অফিসারদের বিরুদ্ধে ট্রায়াল শুরু হবে তার অনুমতি দেবেন কেন? এই শিক্ষা দুর্নীতি মামলায় বিভিন্ন অফিসারদের বিরুদ্ধে যে অনুমতি দেওয়া দরকার ট্রায়াল শুরু করার জন্য তারা দিচ্ছেন না। এ নিয়ে আদালত বহুবার কটাক্ষ করেছেন, বিরক্তি প্রকাশ করেছেন। এই যে অনুমতি দিচ্ছেন না, এটাই তো প্রাথমিকভাবে প্রমাণ করে যে সরকার নিজে এই দুর্নীতিগুলো পরিচালনা করেছেন। তাহলে সরকার তো সবার উপরে, তার যদি কোনো অফিসার অপরাধ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকার তো উদ্যোগী হবেন। এ রাজ্যে উদ্যোগী হচ্ছেন না। শিক্ষা দুর্নীতি বলুন এবং এই যে আপনি অভয়ার কাণ্ড বলুন, এরা কোনোটাই কোনো দুর্নীতির ক্ষেত্রে যে সমস্ত অফিসাররা যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হোক এটা কার্যকর করতে চাইছেন না। তারা ভয় পাচ্ছেন যে আইনি ব্যবস্থা নিলে পরে আরও অনেক অনেক পর্দা ফাঁস হয়ে যাবে। তাহলে বিকাশদা, যদি রাজ্য সরকার ছাড়পত্র না দেয় তাহলে এদের আগামীটা কি হতে চলেছে? ছাড়পত্র দিতে বাধ্য হবে, সে ব্যবস্থা আমরা আইনত যা করার করতে হবে আমাদের। আইনের ঊর্ধ্বে তো কেউ নয়।
সুতরাং রাজ্য সরকার যদি মনে করেন আমি ছাড়পত্র দেবো না মুখে তো না বলছেন না, দিচ্ছি দেবো সময় লাগছে। এই শিক্ষা দুর্নীতি মামলায় আদালতে চিফ সেক্রেটারি তিনবার চারবার বলেছেন এই সময় দিন আমি দেখছি। এই সমস্ত অপকর্ম করে সময় নষ্ট করছেন। ভাবছেন সময় নষ্ট হতে হতে কিছু সাক্ষী মরে যাবে, কিছু লোক মরে যাবে, তারপর আমরা বলবো কই আমার তো কিছু হলো না। এ তো বাবরি মসজিদের মতো হয়ে যাবে, কারো তো সাজা হলো না। এই হচ্ছে এদের পরিকল্পনা। আবার অভয়ার মা বাবা পথে নামছেন, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, সেটা তো ওদের সিদ্ধান্ত। কারা ওদের পরামর্শ দিচ্ছেন তারাই বলতে পারবেন। এখন তদন্ত হয়েছে, তদন্তর পরিপ্রেক্ষিতে ট্রায়াল শুরু হয়ে গেছে। এই সময় কোনো মন্ত্রীকে ধরে শান্ত্রীকে ধরে তো কিছু করা যাবে না। এখন একটা বিচার প্রক্রিয়ার মধ্যে এসে গিয়েছে। সিবিআই কীভাবে এগোয়, কতটা তারা তৎপরতার সঙ্গে অন্যান্য চার্জশিট দেন সেটা আমাদের দেখতে হবে। যদি সিবিআই না দিতে পারেন তাহলে বুঝতে হবে যে সিবিআই তার কাজ করলো না, এবং আমাদের সমস্ত দেশের কাছে একটা দৃষ্টান্ত হয়ে যাবে যে ভারতবর্ষের তদন্তকারী সংস্থারা তারা সঠিকভাবে তদন্ত করে রিপোর্ট জমা দিতে পারে না। ব্যর্থতা, এতে গোটা সরকারের প্রশাসনিক ব্যর্থতা হবে। এবং আদালতে যে শুনানি চলছে শিয়ালদা কোর্টে এই আরজিকর কেসে, সেটা তারা বলছেন, মানে জুনিয়র ডাক্তাররা বলছেন যে সেটা কিছু তারা জানতে পারছেন না যে কি অবস্থায় রয়েছে। তাদের তো জানার বিষয় নয়। এটা মুশকিল হচ্ছে, সাধারণ মানুষ বোঝেন না অনেক কিছু। যখন কোর্টের সমস্ত ব্যাপারটা ইন ক্যামেরা, মানে কোর্টের ভেতরই হচ্ছে, শুধুমাত্র যারা অভিযুক্ত, সাক্ষী, বিচারক এবং আইনজীবীরা থাকবেন, সেটা বাইরে জানাবো না বলেই তো ইন ক্যামেরা হয়েছে। এই দাবিগুলোকে আমি তো খুব যুক্তিসঙ্গত, পরিপক্ক, পরিপূর্ণতার দাবি মনে করি না। দাবি হতে হবে যে সিবিআইয়ের কাছে তুমি তদন্তটা দ্রুত সম্পন্ন করো, যত তাড়াতাড়ি পারো। আর তাড়াতাড়ি করার নাম করে তুমি অর্ধেক তদন্ত করো না। তাড়াতাড়ি রান্না করতে গিয়ে আমি আধসেদ্ধ খাবার দিলাম, সেটা তো দরকার নেই। ঠিকভাবে তদন্ত করে নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছো, এবং সেক্ষেত্রে কোনো যেন গাফিলতি না হয়, সেক্ষেত্রে যেন রাজনৈতিক প্রভাব না কাটে, এইটাই নিশ্চিত করতে হবে। বিকজ আমার শেষ প্রশ্ন, যে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মধ্যে কি কোনো পদ্ধতিগত ভুল ছিল যার জন্য আবার তাদেরকে পথে নামতে হচ্ছে? না, এই দীর্ঘ আন্দোলনের পদ্ধতিগত ভুল, দেখুন যারা কাজ করে তাদের ভুল হয়, যে কাজ করে না তার ভুল হয় না। ছেলেবেলা আমরা শিখেছি যে রান্না করেন না তার রান্নায় নুন বেশি কম হয় না, যে করে তারই কম বেশি হয়। সুতরাং ওটা নিয়ে খুব বড় ব্যাপার না। কিন্তু এই আন্দোলন চলবে, এই আন্দোলন চালিয়ে যেতে হবে। তার কারণ জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যে মূল লক্ষ্য তা হচ্ছে কিন্তু একটা সিস্টেমের বিরুদ্ধে। তাদের আন্দোলনটা শুধুমাত্র অভয়ার যে হত্যা করেছে বা ধর্ষণ করেছে সেই একজন বা দুজন বা তিনজনকে খুঁজে বার করলাম তা নয়। ওদের বক্তব্য হচ্ছে এই হত্যাকাণ্ডের পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র আছে, সেই বৃহত্তর ষড়যন্ত্রের পর্দাটাকে উন্মোচন করতে হবে। সেই জন্যই তাদের আন্দোলনে থাকতেই হবে। কিন্তু আবার সেই অভিজ্ঞ এবং বিরূপাক্ষের ফিরে আসা এবং রোগী কল্যাণ সমিতিতে এমপি বা এমএলএ তাদেরই আবার নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে নিয়ে আসা, এই যে পুরো বিষয়টা, তাহলে তো তাদের কোনো দাবিই পূরণ হলো না। সেই জন্যই তো আন্দোলন করতে হবে। আন্দোলনের ধারাবাহিকতা চালিয়ে যেতে হবে এই কারণেই। এটা বুঝতে হবে যে এই রাজ্যের সরকার একটি দুর্নীতিগ্রস্ত নির্মম সরকার। কোনো রকম গণতান্ত্রিক মূল্যবোধকে তারা প্রশ্রয় দেয় না। যদি কেউ মনে করে থাকেন যে আমি 2-4টে মিছিল করলেই এই সরকার সব মেনে নেবে, তারা ভুল করছেন। সেই জন্যই আমি দেখবেন প্রথম থেকে বলে আসছি যে আন্দোলনের চাপটাকে ধারাবাহিকভাবে টিকিয়ে রাখতে হবে। আন্দোলন একটু শিথিল হলে এই সরকার নিজেকে শক্তিশালী মনে করবে। যে আন্দোলনের তীব্রতা বাড়বে তখন দেখবেন ঠিক পথে চলবে।